হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চুপ কর বেয়াদব। তোর ওই মুখে আমি কখনোই আর বাবা ডাক শুনতে চাই না। আর যদি কখনো তুই আমাকে বাবা বলে ডাকিস, তাহলে সেই দিন তুই আমার মরা মুখ দেখবি। কথাটা বলেই বাবা রুম থেকে চলে গেল। আমি বাবার কথাটা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার মাথায় পুরো আকাশটাই ভেঙে পড়ছে। তাই আমি আম্মুকে কিছু বলতে যাব, ঠিক তখন আম্মু মুখ ফিরিয়ে চলে গেল। আমি অসহায়ের মতো আম্মু এবং বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আজ যেন চোখটা তার বাঁধ ভেঙেছে, তাই সে বাঁধ ভেঙে অজোরে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সবকিছু কেমন যেন পর পর লাগছে, কাউকেই আপন মনে হচ্ছে না। এদিকে ভাইয়া তার রুমে চলে গেছে, আর বাবা এবং আম্মু তাদের রুমে। আজ অনেক কষ্ট হচ্ছে, তাই চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। কিন্তু আমরা তো ছেলে, তাই চাইলেও চিৎকার দিয়ে কান্না করতে পারে না। শত কষ্ট বুকের মধ্যে জমে রেখে নীরবে কেঁদে যাই। আজ কেউ আমাকে বুঝলো না, সবাই আমাকে ভুল বুঝলো। যেই বাবা কিনা আমাকে এত ভালোবাসতো, সেই বাবা আজ তাকে বাবা বলে ডাকতে নিষেধ করেছে। আমি তাকে বাবা বলে ডাকলে নাকি তার মরা মুখ দেখবো। অনেকদিন ধরেই খেয়াল করছি ভাইয়া কেমন যেন পাল্টে যাচ্ছে। বিশেষ করে আমার সাথে এখন আর ভালোভাবে কথা বলে না। আমি তার সাথে আগ বাড়িয়ে কথা বলতে গেলেও কেমন যেন রেগে যায়। কিন্তু ভাইয়া তো এমন ছিল না। ইদানিং দেখছি ভাইয়া কেমন যেন পাল্টে গেছে। বাসার কার সাথে তেমন একটা কথা বলতে চায় না। সবসময় ভার্সিটি থেকে এসেই দরজা বন্ধ করে কার সাথে যেন কথা বলে। এই তো মাসখানেক আগেও ভাইয়া ভার্সিটিতে যাওয়ার সময় প্রতিদিন বাবার কাছ থেকে 1 থেকে 2 হাজার টাকা করে নিয়ে যেত। অবশ্য ভাইয়ের দামি বাইক আছে, তাই ওই টাকায় বেশ ভালোই চলে যেত। কিন্তু এখন আর ভাইয়ার ওই টাকায় হয় না। সে প্রতিদিন বাবার কাছ থেকে 5 থেকে শুরু করে মাঝে মধ্যে 10 হাজার টাকাও নিয়ে যায়। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি, কিন্তু কিছুই বলি না। আপনারা হয়তো ভাবছেন ভাইয়াকে বাবা প্রতিদিন এত টাকা কিভাবে দেয়। আসলে আমার বাবা হচ্ছেন এদেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিক, তাই সেই অনুযায়ী বাবার টাকা পয়সার অভাব নেই। কিন্তু আমি কখনোই বাবার টাকা নিয়ে অহংকার করিনি, এমনকি কখনো অযথা টাকাও নষ্ট করি না। আর আমি যেই কলেজে পড়াশোনা করি সেখানকার কেউই জানে না আমার বাবাকে। আমার কলেজের একমাত্র প্রিন্সিপাল ছাড়া আর আমার পরিচয় কেউ জানে না। সবাই জানে আমি গরিব ঘরের সন্তান, কারণ সবাইকে আমি এটাই বলি। আর আমি দামি কোনো পোশাক পরেও কলেজে যাই না। কিন্তু আমার ভাইয়া ঠিক তার উল্টো। আমার ভাইয়ার লাইফস্টাইল দেখলে তার বন্ধুরা অনেক আফসোস করে, কারণ ভাইয়া অনেক ব্যয়বহুলভাবে চলাফেরা করে আর অনেক টাকা নষ্ট করে। ভাইয়ার এত কিছু করার পরেও বাবা ভাইয়াকে কিছুই বলে না, কারণ বাবা সবসময় একটা কথাই চিন্তা করে, এত কিছু তো শুধু ওদের জন্যই। আর এমনিতেও আম্মু ও বাবা ভাইয়াকে অনেক বিশ্বাস করে এবং ভালোবাসে, তাই কখনোই ভাইয়ের ইচ্ছে তারা অপূর্ণ রাখেনি। তাই তো ভাইয়া আরো বেশি মাথায় চড়ে বসেছে। বাবার বয়স হয়েছে, তাই বাবা ভাইয়াকে অনেকবার বলেছে পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসার হাল ধরতে। কিন্তু ভাইয়া সোজাসুজি বলে দিয়েছে আমি পারবো না। তাই বাবাও আর জোর করেনি। আজ শুক্রবার, মানে ছুটির দিন, তাই সবাই একসাথেই খাবার টেবিলে বসে নাস্তা করেছিলাম। ঠিক এমন সময় ভাইয়া বলল, বাবা, তোমার এত কিছু একা একা সামলাতে কষ্ট হয় তাই না? ভাইয়ার কথাটা শুনেই আমি ভাইয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম, হঠাৎ ভাইয়া এগুলো বলছে কেন? কখনো তো এভাবে বলে না। হ্যাঁ, তা তো হয়, কিন্তু কি আর করার। তোরা যেহেতু ব্যবসার হাল ধরবি না, তাই আমাকেই তো মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট করে যেতে হবে। বাবা, প্লিজ এভাবে বলো না। আমি অনেক ভেবে দেখেছি তোমার বয়স হয়েছে, তাই এখন তোমার রেস্টের প্রয়োজন। সেই জন্যই ভাবছি কাল থেকে ব্যবসার হাল আমিই ধরবো, আর কখনোই তোমাকে কষ্ট করতে দেবো না। ভাইয়ের কথা শুনে আম্মু এবং বাবা অনেক খুশি হলো, কিন্তু আমার কেন জানি ভাইয়ের কথাটা একটুও ভালো লাগেনি। মনে হচ্ছে ভাইয়া কিছু একটা করতে যাচ্ছে, মানে তার নিজের স্বার্থের জন্য কিছু একটা করতে যাচ্ছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। বাবা ভাইয়ের কথাটা শুনে খুশিতে আত্মহারা হয়ে বলল, দেখেছো রহিমা, এই হলো আমার ছেলে, আমার জন্য কতটা ভাবে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আমি কোনো কথা বলছি না, চুপচাপ খাচ্ছি আর চোখে ভাইয়ের দিকে তাকাচ্ছি। আমার কেন জানি ভাইয়ার প্রতি সন্দেহ হচ্ছে, কারণ ভাইয়ার চোখ এবং মুখের হাসিটা আমার কাছে ভালো লাগছে না। তারপর আমার খাওয়ার শেষে আমি উঠে আমার রুমে চলে গেলাম। রুমে এসে ভাবতে লাগলাম, হঠাৎ ভাইয়া বাবার ব্যবসায় বসতে চায় কেন? যাই হোক, হয়তো বাবার কষ্ট হয় বলেই ভাইয়া এমনটা করছে। কিন্তু আমার ঘটনাটা ভালো লাগছে না। আমি আর কিছু না ভেবে বিছানায় শুয়ে বন্ধুদের সাথে অনলাইনে আড্ডা দিচ্ছিলাম। তখন এক বন্ধু বলল ফরিদ চাচার দোকানে আসতে, সবাই নাকি ওখানে আসবে। তাই আমিও চলে গেলাম সেখানে।
গিয়ে দেখি সবাই আগে থেকেই চলে এসেছে। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আজ শুক্রবার, জুম্মার দিন, তাই গোসল করে ফ্রেশ হয়ে সব বন্ধুরা মিলে নামাজ পড়তে গেলাম। ভাইয়া নামাজ পড়তে যায়নি, সে নাস্তা করেই নতুন ব্লেজার পরে কোথায় যেন গিয়েছে। তারপর নামাজ পড়ে বাসায় আসার পথে অনেক বন্ধুই বলল তাদের বাসায় দুপুরের খাবারটা খেয়ে যেতে। আসলে ওরা আমার কলেজের বন্ধু, আর এমনিতেও ওরা ধনী। তাছাড়া ওরা সবাই জানে আমি গরিব, তাই ওদের বাসায় দুপুরের খাবার খেতে বলেছিল। কিন্তু আমি সবাইকে না করে দিয়ে বাসায় চলে এসেছি। বাসায় এসে দুপুরের খাবার খেলাম, কিন্তু ভাইয়া এখনো আসেনি। কোথায় যে গেছে তা আমি জানি না, আর ফোনটাও ধরছে না। পরে আম্মুর কাছ থেকে জানতে পারলাম ভাইয়ার এক ফ্রেন্ডের নাকি জন্মদিন, তাই সে বাবার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে গেছে। আম্মুর কথা শুনে তো আমি পুরোই অবাক হয়ে গেছি, কারণ ফ্রেন্ডের জন্মদিনে 5 লাখ টাকা নিয়ে গেল। আসলে ভাববার বিষয়। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে খাটের সাথে বালিশটা লাগিয়ে গায়ে দিতেই তারিফ কল দিল। তারিফ আমার ছোটবেলার বন্ধু, তাই ও আমার সম্পর্কে সবই জানে। আমি তারিফের কলটা ধরতেই ওপাশ থেকে তারিফ বলল, কি রে দোস্ত, কি করছিস এখন? এই তো খাওয়া দাওয়া করে রুমে আসলাম। নামাজ পড়িস নেই? হ্যাঁ পড়েছি, আর এসেই খাওয়া দাওয়া করলাম। ও আচ্ছা, তো নীরব, আসিফ ভাইয়া কোথায় রে? ভাইয়া নাকি তার কোন এক ফ্রেন্ডের জন্মদিনে গিয়েছে। কেন, ভাইয়াকে দরকার নাকি? আরে না, তোর ভাইয়াকে আমার দরকার হবে কেন? তাহলে তার কথা জিজ্ঞেস করছিস কেন? না মানে তোর ভাইয়া তো এখানে পার্টি দিচ্ছে। এখানে পার্টি দিচ্ছে মানে কি বলছিস? কোথায় পার্টি দিচ্ছে? এই তো রিসম্যান রেস্টুরেন্টে পার্টি দিচ্ছে। শুনেছি সব আয়োজন নাকি তোর ভাইয়া একাই করছে, আর টাকাও তোর ভাইয়া একাই দিবে। তারিফের কথা শুনে ভাইয়ের প্রতি একটু রাগ হলো, কিন্তু তারিফকে কিছুই বুঝতে না দিয়ে বললাম সেজন্যই তো ভাইয়া বাবার কাছ থেকে মনে হয় 5 লাখ টাকা নিয়েছে। বলিস কি, 5 লাখ টাকা নিয়েছে? হ্যাঁ সকালেই নিয়েছে। কিন্তু দোস্ত, পার্টিতে তো আমি নিজেই উপস্থিত আছি, তো সবকিছু দেখেই বলছি ওই 5 লাখ টাকায় হবে না। আমি তারিফের কথা শুনে অনেকটা অবাক হয়ে বললাম, ওই 5 লাখ টাকায় হবে না মানে? আরে আর বলিস না, তোর ভাইয়া টাকার গরম দেখে সবচেয়ে দামি খাবারগুলোই সবার জন্য অর্ডার দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো তোর ভাইয়ের কোনো ফ্রেন্ডের জন্মদিন না, তাহলে? তোর ভাইয়ের গার্লফ্রেন্ড মানে ডলিয়াপুর জন্মদিন, আর সেই সব করছে। ভাইয়ের গার্লফ্রেন্ড ডালিয়াপুর জন্মদিন? কিন্তু ওই ডালিটাকে? আর এই ডালিয়াপু আমার ভাইয়ের ক্লাসে পড়াশোনা করে, অনেক বড় লোক লোভী মেয়ে, একটুও ভালো না। আসলে আমার ভাইয়া আর তারিফের ভাইয়া দুজনে একই ভার্সিটিতে পড়াশোনা করে, কিন্তু আমার ভাইয়া কেন জানি তারিফের ভাইয়াকে একদমই পছন্দ করে না। আর ডালি মানে ভাইয়ের গার্লফ্রেন্ড তারিফের ভাইয়ের ক্লাসে পড়াশোনা করে, তাই হয়তো তারিফের কথাগুলো ভাইয়ের কাছে থেকেই শুনেছে। তার মানে বলতে চাচ্ছিস ভাইয়ের গার্লফ্রেন্ড অনেক লোভী? হ্যাঁ, তা নয় তো কি। আর যদি লোভী না হতো তাহলে তোর ভাইয়ের কাছ থেকে যে বিএনডব্লিউ গাড়িটা নিত না। আমি তারিফের কথা শুনে অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ বিএমডব্লিউ গাড়ির তো অনেক দাম, আর ভাইয়া অত টাকা কোথায় পেল? আচ্ছা দোস্ত, এখন রাখছি, বিকেল দেখা করে সবকিছু খুলে বলবো। আচ্ছা ঠিক আছে। কথাটা বলেই কলটা কেটে দিয়ে চুপচাপ ভাবতে লাগলাম কিভাবে চললে তো ভাইয়া একটা সময় অনেক টাকা ওই মেয়েটার পেছনে নষ্ট করে ফেলবে, এতে তো আমাদের ক্ষতি হবে। তারপর বিকেলে দুই বন্ধু, আমি আর তারিফ, আমাদের বাসার ছাদে বসে অনেক গল্প গুজব করলাম। কিন্তু দুঃখের বিষয় হলো তারিফ নাকি সামনের মাসেই পড়াশোনার জন্য কানাডা চলে যাবে। তারিফ আমার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু, তাই ওর জন্য এখনই অনেক কষ্ট হচ্ছে। কি আর করার, সবারই তো একটা ভবিষ্যৎ আছে। তারিফ যখন পড়াশোনা শেষ করবে তখন তো ও অনেক বড় কিছু হতে পারবে। এটা ভেবেই মনটা একটু একটু করে ভালো হয়ে যাচ্ছে। যাই হোক, এভাবেই আনন্দের মধ্যে দিয়ে কয়েকটা মাস কেটে গেল। তারিফ কানাডা চলে গেছে, কিন্তু ওর সাথে দিনে 2 থেকে 3 বার কথা হয়, তাই তারিফের জন্য একটুও মন খারাপ হয় না। দিনগুলো ভালোই আনন্দে কাটছে, কিন্তু এই আনন্দ আর বেশি দিন স্থায়ী হলো না। কারণ ভাইয়া যখন একাই বাবার ব্যবসা দেখাশোনা করে আর প্রতি মাসে লাখ লাখ টাকা ব্যাংক থেকে উধাও করে দিচ্ছে, কিন্তু তবু বাবা ভাইয়াকে কিছুই বলছে না, বরং বাবার মনে ভাইয়ের জন্য আরও অনেক বিশ্বাস এবং ভালোবাসা জন্ম নিচ্ছে। কিন্তু এসব আমার একটুও ভালো লাগছে না, কারণ ভাইয়া এখন প্রতি মাসে না হলেও 20 থেকে 30 লাখ টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমার এখন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, ভাইয়া এই জন্যই বাবার ব্যবসা নিজ দায়িত্বে নিয়ে নিয়েছে। কিন্তু আমি থাকতে এসব কিছুতেই মেনে নেব না। তাই আজকে রাতেই ভাইয়ের সাথে একটা বোঝাপড়া করতে হবে। ভাইয়া যা শুরু করছে তা যদি চলতে থাকে তাহলে তো আমরা পথে বসে যাব। আর শুনেছি ভাইয়া নাকি প্রতি মাসে তার গার্লফ্রেন্ড ডালিকে অনেক দামি দামি গিফট দেয়, কিন্তু ওই মেয়েটাই বা এমন কেন? তারপর আমি আম্মুকে আমার রুমে এনে ভাইয়ের সম্পর্কে সব কিছু খুলে বললাম, কিন্তু আম্মু আমার কোনো কথাই বিশ্বাস করছে না। তাই বাবাকেও আমি এসব কথা বললাম। ভেবেছিলাম বাবা হয়তো আমার কথাগুলো বিশ্বাস করবে, কিন্তু বাবাও আমার কথাগুলো বিশ্বাস করলো না। অবশেষে ভাইয়া অফিস থেকে ফিরে আসার পরেই ভাইয়াকে বললাম, ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবি? টাকা লাগবে? না টাকা লাগবে না, তোমার সাথেই কিছু কথা আছে। আচ্ছা বল, কি বলবি? এখানে না, রুমে চলো। আচ্ছা আয়। কথাটা বলেই ভাইয়ার রুমে আমাকে নিয়ে গিয়েই বলল, এখন বল, কি কথা বলবি?
তো ভাইয়া, আমাদের কোম্পানি তো ভালোই চলছে তাই না? ভাইয়া আমার কথাটা শুনে কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ, তা তো চলবেই। দেখতে হবে না কোম্পানিটা কার। হ্যাঁ জানি কোম্পানিটা কার, আর এই কোম্পানির অংশীদার কে কে সেটাও ভালো করেই জানি। ভাই আমার কথাটা শুনে কিছুই বুঝলো না, কিন্তু তবু ভ্রু কুঁচকে বলল, মানে, তুই কি বলতে চাইছিস? দেখো ভাইয়া, আমি ছোট হলেও যা বলতে চাচ্ছি তা সোজাসুজি ভাবেই বলবো, কারণ আমি থাকতে এইসব কখনো মেনে নেব না। তুই কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝছি না। এখানে না বোঝার কি আছে? এটা কি তুমি অস্বীকার করতে পারবে প্রতি মাসে তুমি কোম্পানির লাভের অংশ থেকে 20 থেকে 30 লাখ টাকা ব্যাংক থেকে উঠিয়ে তোমার গার্লফ্রেন্ডকে দামি দামি গিফট দাও? ভাইয়া আমার কথাটা শুনে কিছুটা রেগে বলল, হ্যাঁ, আমি টাকা নেই, তাতে তোর কি? আমার কি মানে? তুমি প্রতি মাসে এতগুলো টাকা তোমার গার্লফ্রেন্ডের পেছনে খরচ করো, সেই টাকা কি তোমার একার নাকি? সেই টাকায় তো আমারও ভাগ আছে, তাই আমি কখনো এগুলো মেনে নেব না। আর সবচেয়ে বড় বিষয় হলো তোমার গার্লফ্রেন্ড মানে ডালি চৌধুরী, সে কি ভালো মেয়ে নাকি? সে তো প্লে গার্ল। ভাই আমার কথাটা শুনেই রেগে গিয়ে নীরব বলে এক ধমক দিয়ে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমার ডালিকে নিয়ে আজে বাজে কথা বলছিস? আমি ভাইয়ের থাপ্পড় খাওয়ার পরেও বললাম, হ্যাঁ বলবোই তো, কারণ তোমার গার্লফ্রেন্ড তোমাকে না বরং তোমার টাকাকে ভালোবাসে। আর সে তোমাকে জাস্ট ব্যবহার করছে। যখন দেখবে তোমার টাকা শেষ, ঠিক তখন তোমাকে পুরনো জিনিসের মতো ছুঁড়ে ফেলে দেবে। কতটা রাগের মাথায় বলে ফেললাম। ভাইয়ের রাগটা এখন পুরোটাই মাথায় উঠে গেছে, তাই আমার কথাগুলো শুনে জোরে নীরব বলে একটা ধমক দিল। আর তখনই আমি বললাম, ধমক দিয়ে কোনো লাভ নেই ভাইয়া, কারণ আমি নিজ চোখে দেখেছি তোর গার্লফ্রেন্ডকে নাইট ক্লাবে অন্য একটা ছেলের সাথে নোংরামি করতে। আমার কথাটা শোনার সঙ্গে সঙ্গেই রাগে ভাইয়ের চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না, তাই রাগের মাথায় আমার গালে আরেকটা থাপ্পড় দিয়ে বলল, চুপ কর বেয়াদব। লজ্জা করে না ডালির মতো এত ভালো একটা মেয়েকে নোংরা মেয়ে বলতে? আচ্ছা দাঁড়া, আমি এখনই বাবাকে সব কিছু বলছি। কথাটা বলে ভাইয়া রেগে গজগজ করতে করতে বাবা এবং আম্মুর রুমে গিয়ে চিল্লাচিল্লি করে কি যেন বলতে লাগলো। আমার আবার কারো কথা আড়ি পেতে শোনার অভ্যাস নেই, তাই ভাইয়া আম্মু এবং বাবাকে কি বলছে তা শুনতে পারছি না। আমারও রাগ হচ্ছে, তাই ভাইয়া রুম থেকে বের হয়েই আমার রুমে গিয়ে বিছানায় চুপচাপ রাগের মাথায় বসে আছি। কিছুক্ষণ পর আম্মু এবং বাবা আমার রুমে আসলো। আর তখনই আম্মু বলল, ছি, তোর লজ্জা করে না ছোট হয়ে বড় ভাইকে এগুলো বলতে? আমি আম্মুর কথা শুনে অনেকটা রেগে বললাম, আম্মু আমি খারাপ কি বলেছি? যা সত্যি সেটাই তো বলেছি। আমাকে এভাবে রেগে কথা বলতে দেখেই বাবা আমার গালে জোরে একটা থাপ্পড় দিয়ে বলল, চুপ কর বেয়াদব। তোকে সেই ছোট থেকে পড়াশোনা করিয়ে এত বড় করেছি কি এইগুলো শোনার জন্য? বাবা আমি ভুল কি করছি? ভাইয়াই তো প্রতি মাসে লাখ লাখ টাকা ওই মেয়ে। বাকি কথাগুলো বলতে না দিয়েই আম্মু ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে বলল, চুপ কর বেয়াদব, লজ্জা করে না ছোট হয়ে বড় ভাইকে নোংরা কথাবার্তা বলতে? আমি আম্মুর কথাটা শুনেই অনেকটা অবাক হয়ে আম্মুর দিকে তাকিয়েছি, আর অনেক কষ্টও হচ্ছে। কারণ প্রথমত আম্মু কখনোই আমার গায়ে হাত তোলেনি, আর দ্বিতীয়ত আমি কি এমন নোংরা কথাবার্তা বলেছি যার কারণে বাবা এবং আম্মু দুজনে আমাকে বেয়াদব বলে থাপ্পড় দিল। আম্মুর থাপ্পড়টা খেয়ে আমার চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তারপর আমি আম্মুকে কিছু বলতে যাব, ঠিক তখনই বাবা বলল, ছি 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 ছি, তুই এত নিচে নেমে যাবে কখনো কল্পনাও করিনি। তোর টাকা পয়সা সম্পত্তির ভাগ দরকার, আমাকে বললেই তো হতো। কিন্তু তা না করে তুই তোর বড় ভাইকে এইভাবে নোংরা কথাবার্তা বললি। বাবা তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মুখে বাবা ডাকটা শুনেই বাবা তাৎক্ষণিক বলে উঠলো, চুপ কর বেয়াদব। তোর ওই মুখে আমি কখনোই আর বাবা ডাক শুনতে চাই না। আর যদি কখনো তুই আমাকে বাবা বলে ডাকিস, তাহলে সেই দিন তুই আমার মরা মুখ দেখবি। কথাটা বলেই বাবা রুম থেকে চলে গেল। আমি বাবার কথাটা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার মাথায় পুরো আকাশটাই ভেঙে পড়ছে। তাই আমি আম্মুকে কিছু বলতে যাব, ঠিক তখন আম্মু মুখ ফিরিয়ে চলে গেল। আমি অসহায়ের মতো আম্মু এবং বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আজ যেন চোখটা তার বাঁধ ভেঙেছে, তাই সে বাঁধ ভেঙে অজোরে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সবকিছু কেমন যেন পর পর লাগছে, কাউকেই আপন মনে হচ্ছে না। এদিকে ভাইয়া তার রুমে চলে গেছে, আর বাবা এবং আম্মু তাদের রুমে। আজ অনেক কষ্ট হচ্ছে, তাই চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু আমরা তো ছেলে, তাই চাইলেও চিৎকার দিয়ে কান্না করতে পারে না। শত কষ্ট বুকের মধ্যে জমে রেখে নীরবে কেঁদে যাই। আজ কেউ আমাকে বুঝলো না, সবাই আমাকে ভুল বুঝলো। যেই বাবা কিনা আমাকে এত ভালোবাসতো, সেই বাবা আজ তাকে বাবা বলে ডাকতে নিষেধ করেছে। আমি তাকে বাবা বলে ডাকলে নাকি তার মরা মুখ দেখবো, কিন্তু আমি তো কখনোই বাবা ডাক ভুলতে পারবো না। যখন এই বাবা ডাক আমার সামনে আসবে, তখনই মনটা চাইবে বাবাকে বাবা বলে ডাকি, কিন্তু বাবা এটা কি করলো
আমাকে বাবা ডাক থেকে এভাবে বঞ্চিত করলো। আজ আমার জীবন থেকে হয়তো বাবা ডাক বিলুপ্ত। তাই আমি চাই না আমার জন্য সবাই বাবার মরা মুখ দেখুক। হয়তো একদিন সবাই তাদের ভুল বুঝতে পারবে, বিশেষ করে একদিন ভাইয়া ঠিক বুঝতে পারবে আমি সঠিক কথাগুলোই বলেছিলাম। কিন্তু সেদিন সবাই আমাকে খুঁজবে, কিন্তু কোথাও পাবে না। আমি বুক ভরা অভিমান নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমায় কেউ খুঁজে পাবে না। আমি বুক ভরা অভিমান নিয়ে অনেক দূরেই চলে যাব, যেখানে কেউই আর খুঁজেই পাবে না। তারপর যেই ভাবা সেই কাজ। কান্না করতে করতে আমার কিছু জামা কাপড় ব্যাগে ভরে নিলাম। সঙ্গে তেমন টাকা নেই, হয়তো 4-5 হাজারের মতো হবে। আর বাবার দেওয়া মোবাইল আর ভাইয়ের দেওয়া দামি ব্র্যান্ডের ঘড়ি সবকিছু বিছানায় রেখে বাসার বাইরে এসে হাঁটতে লাগলাম অজানা ঠিকানায়। জানি না কোথায় যাব, কিন্তু মন যেদিকে সায় দেবে ঠিক সেদিকেই চলে যাব। এখন মাত্র সন্ধ্যা হয়েছে, তাই মাগরিবের আজান দিচ্ছে। আর বিলম্ব না করে নামাজটা পড়ে আবারও হাঁটতে লাগলাম অজানা ঠিকানায়। আমি অসহায়ের মতো হেঁটে যাচ্ছি আর বাসার সবার কথা ভাবছি। বিশেষ করে আম্মু এবং বাবার কথা খুব মনে পড়ছে। মনটা চাচ্ছে না বাবা এবং আম্মুকে ছেড়ে অজানা ঠিকানায় পাড়ি জমাই, কিন্তু এছাড়া তো আমার আর পথ নেই। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম, কিন্তু আমাকে আরও অনেক দূর যেতে হবে। পায়ে হেঁটে গেলে হবে না, তাই বাসে চড়েই সেই পথটা পাড়ি দিচ্ছি। বাসের কন্ডাক্টর কিছুক্ষণ পর পরে এসে জিজ্ঞেস করে, মামা কই যাবেন? কিন্তু আমার একটাই কথা, এই বাস যতদূর যাবে আমিও ঠিক ওইখানেই যাব। প্রায় ঘন্টাখানেক পর বাসের কন্ডাক্টর বলল বাস নাকি আর যাবে না, তাই নেমে পড়লাম। আমি আবার ঢাকা শহরের বেশি জায়গা চিনি না, কারণ আমি সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম, তাই বেশি কোনো জায়গায় ঘোরাফেরা হয়নি। তারপর বাসের ভাড়া পরিশোধ করে বাস থেকে নেমেই নতুন এক শহরে পা রাখলাম। জানি না এখানকার লোকজন কেমন আর তাদের ব্যবহারই বা কেমন হবে, তবুও আশা করছি অতটাও খারাপ হবে না। তারপর সেখান থেকে হেঁটে কিছু দূর যেতেই অনুভব করলাম অনেক ক্ষুধা লাগছে, কারণ বাসে থাকাকালীন বাসার সবার কথা চিন্তা করতে করতে ভুলেই গিয়েছিলাম ক্ষুধার কথা। সামনে একটা হোটেল পেয়ে রাতের খাবার কোনো মতে খেয়ে নিলাম, কিন্তু এখন থাকবো কোথায় সেটাই জানি না। আমি চুপচাপ হোটেলে বসেছিলাম, কোথায় যাব কি করব কিছুই মাথায় আসছে না। ঠিক তখন হোটেলের মালিক এসে বলল, আরে ভাই, কতক্ষণ ধরে দেখছি বসে আছেন, খাবারের বিল দিবেন না? হ্যাঁ ভাই দেবো, কত হয়েছে? তারপর সে বললো 120 টাকা। তাই তাকে তার টাকাটা বুঝিয়ে দিয়ে আবার হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, মনটা চাচ্ছে না আর হাঁটতে, তাই রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে চুপচাপ বসেছিলাম। ঠিক তখনই নজর পড়লো এক দেয়ালের দিকে। সেই দেয়ালে ছোট্ট একটা কাগজে লেখা ছিল রুমমেট আবশ্যক, আবার নাম্বারও দিয়ে দিয়েছে। তাই পকেট থেকে ছোট ফোনটা বের করে ওই নাম্বারে কল দিলাম। হয়তো লোকটার হাতেই তার মোবাইলটা ছিল, তাই সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আসলে ভাই রাস্তার পাশেই একটা দেয়ালে লেখা ছিল রুমমেট আবশ্যক, তাই কল দিলাম। ও হ্যাঁ, আমার একজন রুমমেট দরকার। তো আপনি কি রুম করছেন নাকি? জি ভাইয়া, আমার একটা থাকার জায়গা দরকার, না হলে আমাকে আজকের রাতটা বাইরেই কাটাতে হবে। আচ্ছা ভাইয়া, তো আপনি যেখানে আছেন ঠিক ওখানেই থাকেন, আমি আসছি। আর এসেই সব কিছুর ব্যাপারে ক্লিয়ার করব। আচ্ছা ভাইয়া, কথাটা বলেই কলটা কেটে দিলাম। তারপর কিছুক্ষণ পর আমার বয়সী একটা ছেলে এসে এদিক ওদিক তাকিয়ে আমি স্যার আর কাউকে দেখতে না পেয়ে আমার কাছে এসে বলল, আপনি কি একটু আগে কল দিয়েছিলেন? জি ভাইয়া, আমি কল দিয়েছিলাম। যাক, ভালোই হয়েছে। আমি আমার মতোই একজনকে চেয়েছিলাম। তো ভাইয়া, আশা করি আমার বাসাটা আপনার অনেক ভালো লাগবে, কারণ আমি মেসে থাকি না, পুরো একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে একাই থাকি। আর একা একা থাকলে তো বুঝিনি, ভালো লাগে না। তাই ভাবছি রুমমেট থাকলে ভালোই হবে। আমি ছেলেটার কথা শুনে মনে মনে ভাবলাম, ফ্ল্যাট বাসার ভাড়া তো অনেক বেশি, আর এত টাকা ভাড়া আমি দেবো কিভাবে? ছেলেটা আমাকে ভাবতে দেখে বলল, তো কী ভাবছেন ভাইয়া? না ভাইয়া, তেমন কিছু না। আসলে আমার জানা মতে তো ফ্ল্যাট বাসার ভাড়া তো অনেক বেশি, তাই ওটা নিয়েই ভাবছিলাম। ছেলেটা আমার কথা শুনে সুন্দর একটা হাসি দিয়ে বলল, আরে ভাইয়া, ওটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, কারণ বাসা ভাড়া তো আমি একাই দিই, আমার কোনো সমস্যা হয় না। তাই আপনি রুম এবং খাওয়া মিলিয়ে মাসে 5,000 টাকা দিলেই হবে, আর বাকি যত টাকা আছে সব আমি দেব। ছেলেটার কথা শুনে অনেকটা অবাক হলাম, আর এমনিতেও বিশ্বাস হচ্ছে না, কারণ এই যুগে এমন হবে স্যার কেউই দেয় না। ছেলেটা আমাকে আবারও চুপ থাকতে দেখে বলল, কি হলো ভাইয়া, চুপ করে আছেন যে? না মানে সত্যি তো নাকি? ছেলেটা আমাকে আর কিছু বলতে না দিয়েই বলল, বুঝেছি আপনি কি চিন্তা করছেন। আচ্ছা, আপনি আগে আমার ফ্ল্যাটে চলেন, তারপর বিশ্বাস করেন। ঠিক আছে ভাইয়া চলেন। তারপর ছেলেটা তার ফ্ল্যাটে আমাকে নিয়ে যাওয়ার পর আমি তো পুরাই অবাক হয়ে গেছি, কারণ ফ্ল্যাটটা ঠিক ফ্যামিলি বাসার মতোই দেখতে। দেখে একটু মনে হয় না ছেলেটা বাসায় একাই থাকে। আমি চারদিকে তাকিয়ে ঘুরে ঘুরে সব কিছু দেখছি, আর তখন ছেলেটা বলল, তো ভাইয়া, পছন্দ হয়েছে তো? জি ভাইয়া, অনেক পছন্দ হয়েছে। তো ভাইয়া, এই ফ্ল্যাটে কিন্তু অনেকগুলো রুম আছে,
কিন্তু আপনি যদি আমার সাথে এক রুমে থাকেন তাহলে ভালো হতো। ওটা সমস্যা নেই, এক রুমে থাকলেই হলো। তো ভাইয়া আপনার নামই তো জানা হলো না। ও হ্যাঁ, তাই তো, আমি নীরব। আমি শামীম। তারপর আমরা দুজন ভালোভাবেই পরিচিত হলাম। শামীমের মা বাবা দুজনেই কানাডার বাসিন্দা হয়ে গিয়েছে, কিন্তু শামীমের জন্মভূমি বাংলাদেশে, তাই সে বাংলাদেশ ছেড়ে কানাডা যাবে না বলেই এখানে একা একা থাকে। শামীমের সব খরচ ওর বাবাই দেয়, তাই ওর কোনো কষ্ট করতে হয় না, শুধু খায় দায় আর পড়াশোনা করে। আর এদিকে আমার সম্পর্কে তো আপনারা সবই জানেন। শামীম আর আমি রাতের খাবার খেয়ে দুজন একসাথে রুমে গিয়ে অনেক গল্প করে ঘুমিয়ে পড়লাম। শামীমের মনটা অনেক ভালো, কিন্তু তার মনে একটাই কষ্ট, তার বাবা মা তার সাথে নেই। আমি শামীমকে আমার সম্পর্কে সবকিছু বলেছি, কিন্তু আমরা যে এত ধনী সেটা শামীমকে বলিনি। শামীমকে সবকিছু সত্যি বলেছি, কিন্তু একটা কথাই মিথ্যা বলেছি, তাহলে আমরা গরিব। সকালে দুজন ঘুম থেকে উঠে নিচে গিয়ে হোটেলে নাস্তা করলাম। শামীম একটু পর কলেজে যাবে, তাই আমি ভাবলাম আমার কলেজ থেকে টিসি নিয়ে শামীমের কলেজে অ্যাডমিশন নিলে হয়তো ভালো হবে। না হলে এই অচেনা শহরে কোন কলেজে গিয়ে অ্যাডমিশন নেব কিছু তো জানি না। আমি শামীমকে কলেজের ব্যাপারে বলতেই ও বললো আমি টিসি নিয়ে আসলেই নাকি ও আমাকে ওর কলেজে অ্যাডমিশন করে দিতে পারবে। তাই আর দেরি না করে চলে গেলাম আমার আগের কলেজে। সেখান থেকে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসি নিয়ে পরদিন শামীমের সাথে গিয়ে ওর কলেজে অ্যাডমিশন নিলাম। কিন্তু এই কলেজটাও ঠিক আমার আগের কলেজের মতোই নামি দামি। এখানেও সব ধনী ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাই অ্যাডমিশন হতে অনেক টাকা লেগেছে, যা শামীমই দিয়েছে। ছেলেটাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি, কারণ ছেলেটা আসলেই অনেক ভালো। ও না থাকলে হয়তো কখনোই আমি এই কলেজে অ্যাডমিশন নিতে পারতাম না। শামীম আজ ক্লাস করবে না, কারণ আজকে ও আমাকে ওদের পুরো কলেজটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তারপর আগামীকাল একসাথে আমরা ক্লাস করব। যেই ভাবা সেই কাজ, শামীম আমাকে পুরো কলেজটাই ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। ঠিক তখনই কলেজের গেট দিয়ে কালো একটা গাড়ি ভেতরে ঢুকলো। গাড়ি এমনভাবে ভেতরে ঢুকলো মনে হলো ওই গাড়ির ভেতরে যে বসে আছে এই কলেজটা তার। শামীম আমাকে ওই কালো গাড়িটা দেখিয়ে বলল, নীরব, তোমাকে ভালো করে বলে দিচ্ছি, এখন ওই গাড়ি থেকে সুন্দরী একটা মেয়ে নামবে, কিন্তু ভুলেও তুমি কখনো ওই মেয়েটার দিকে তাকাবে না, এমনকি মেয়েটার সামনেও যাবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাকালেই বা সামনে গেলে কি হবে? কি হবে তা পরে বলছি, আগে ওর সম্পর্কে বলি। আসলে এই মেয়েটাকে আমাদের পুরো কলেজে এক নামে চেনে, ক্রাশ কুইন। কারণ আমাদের কলেজের সব ছেলেদের ক্রাশ ওই মেয়েটা, তাই ওর নাম সবাই ক্রাশ কুইন দিয়েছে। আর ওর ডাক নাম নীলা। ওকে যতটা না সুন্দর এবং স্মার্ট দেখছো, ওর শরীরে ঠিক ততটাই রাগ এবং অ্যাটিটিউড ভরপুর। অতিরিক্ত বড় লোক হলে যা হয় আর কি। শামীমের কথা শুনে মনে মনে ওই মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, তুমি যতই ধনী এবং সুন্দরী হও না কেন, তোমার মতো এত রাগী এবং অ্যাটিটিউডওয়ালা মেয়ে আমার কাছে কিছুই না। নীরব, যা বলছি মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। তারপর আমরা কলেজ থেকে বের হয়ে অনেক জায়গায় ঘোরাফেরা করলাম। আমি এখানকার তেমন কিছুই চিনি না, তাই শামীম আমাকে যেখানে যেখানে নিয়ে যাচ্ছে সেখানকার সব কিছু দেখিয়ে জায়গার নাম বলে দিচ্ছে। এমন করে করে অনেক জায়গায় চিনে ফেললাম আর নামও জেনে নিলাম। তারপর আমরা বাসায় আসতে আসতেই দুপুর হয়ে গেল, তাই হোটেল থেকে খাওয়া দাওয়া করে বাসায় এসে আমি আর শামীম লম্বা একটা ঘুম দিলাম, কারণ গতকাল রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি। বিকেলে ঘুম থেকে উঠে আমি আর শামীম ছাদে গিয়ে গল্প করছিলাম। ঠিক তখনই আম্মু এবং বাবার কথা খুব মনে পড়তে লাগলো। খুব কষ্ট হচ্ছে, তাই মন খারাপ করে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছি। শামীম আমার মন খারাপ দেখে বারবার জিজ্ঞেস করছে আমার মন কেন খারাপ, কিন্তু তখন বললাম এমনিই ভালো লাগছে না। তারপর এমন করেই কয়েক মাস কেটে গেল, কিন্তু এই কয়েক মাসে আমি কলেজের পাশাপাশি পার্ট টাইম জব করি, তাই দিনকাল মোটামুটি ভালোই যাচ্ছে। কিন্তু মাঝে মধ্যেই বাবা এবং আম্মুর কথা অনেক মনে পড়ে, আর তখন অনেক রাতে সে আগের স্মৃতিগুলো স্বপ্নরূপে এসে আমাকে কাঁদায়। জানি না কবে বাবা আম্মু এবং ভাইয়া তাদের ভুল বুঝতে পারবে। আর এদিকে ওই কালো গাড়ির মেয়েটাকে মানে নীলাকে আজ পর্যন্তও দেখলাম না, কারণ এই মেয়েটার সামনে যাওয়া তো দূরের কথা, তার দিকে তাকাইও না। হয়তো ওই মেয়েটাও আমাকে কখনো দেখেনি। যাক, ভালোই হয়েছে। আমি চাই ওই মেয়েটা যেন কখনোই আমার সামনে না পড়ে, কারণ অহংকারীদের আমি পছন্দ করি না। আজ রবিবার, তাই হাফ ক্লাস হবে। জানা না এই কলেজের নিয়ম এমন কেন, প্রতি রবিবার হাফ ক্লাস হয়। আজকে সকালে হোটেল থেকে নাস্তা করে রুমে এসে শামীম আর আমি বসেছিলাম। তখন শামীম বলল ওর নাকি একটা মেয়েকে অনেক পছন্দ হয়েছে, কিন্তু কিছুতেই সে মেয়েকে বলতে পারছে না। তখন আমি জিজ্ঞেস করলাম মেয়েটাকে। তখন শামীম বলল নীলার ফ্রেন্ড। কথাটা শুনে শামীমকে বললাম, তা না হয় বুঝলাম তোমার ওই মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে, কিন্তু তাই বলে ওদের মধ্যে থেকে কেন? কলেজে কি মেয়ের অভাব পড়েছে নাকি? কি করবো বলো, আমি নিজেও জানি না হঠাৎ ওই মেয়েটাকে এত পছন্দ হলো কেন। কিন্তু ওই মেয়েটাকে আমি ভালোভাবে দেখেছি এবং শুনেছি ও সবার থেকে একটু আলাদা, কারণ ওর মধ্যে নীলার মতো অত অহংকার নেই। তাহলে ঠিক আছে, কিন্তু ওই মেয়েটা কি জানে তুমি যে ওকে পছন্দ করো? হ্যাঁ, আমার মনে হয় ও ঠিক বুঝতে পারে, কিন্তু বুঝো না বুঝার বান করে।
তাহলে হয়তো সমস্যা নেই, আগে ওকে তোমার মনের কথা বলে তারপর দেখো কি হয়। তা ঠিক, কিন্তু আমার তো ওর সামনে যেতে অনেক ভয় লাগে। ভয় লাগে কেন? আমি জানি ভয় লাগে কেন, কিন্তু ওর সামনে আমি যেতে পারি না। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হয় না। তো এখন কি করবে? কি করব জানি না, কিন্তু তুমি যদি আমার হয়ে ওকে একটু বলে দিতে তাহলে ভালো হতো। কি আর করার, আমি যদি হেল্প না করি তাহলে তো স্বামী কখনোই ওই মেয়েটার সামনে গিয়ে ভালোবাসার কথা বলতেও পারবে না। তাই আমাকেই বলতে হবে। হ্যাঁ, আজকেই ওই মেয়েটাকে সব কিছু বলতে হবে, কারণ ভালোবাসার কথা বলতে কখনো দেরি করতে নেই। না হলে সেই ভালোবাসার মানুষটি খুব শীঘ্রই অন্য কারো হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আজকে ওই মেয়েটাকে বলবো, কিন্তু মেয়েটার নাম কি? ওর নাম সাদিকা। আচ্ছা ঠিক আছে, আজকে ওকে সব কিছুই খুলে বলবো, পরে যা হবার হবে। দেখো নীরব, তুমি না দেখলে হয়তো কখনোই ওকে ভালোবাসার কথাটা জানাতে পারতাম না। আরে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই, তুমি আমার জন্য যা করেছো তার কাছে তো এগুলো কিছুই না। আচ্ছা এগুলো বাদ দাও, এখন চলো, কলেজে যাওয়ার সময় হয়েছে। চলো। কথাটা বলেই শামীম আর আমি রেডি হয়ে কলেজে গেলাম। শামীম মোটামুটি ভালোই ব্র্যান্ডের প্যান্ট শার্ট পরছে, কিন্তু আমি অনেক কম দামি ফুটপাতের প্যান্ট শার্ট পরছি, কারণ আমি পার্ট টাইম জব করে যেই টাকা স্যালারি পাই তা দিয়েই চলতেই কষ্ট হয়ে যায়। যাই হোক, কলেজে এসে ক্যান্টিনে বসে আছি। আমার সাথে তেমন টাকা নেই, হয়তো 50 টাকার মতো আছে, কিন্তু এই টাকা দিয়ে আমি রিক্সা ভাড়া দিয়ে কলেজে যাওয়া আসা করি। কারণ সবসময় যদি শামীমই রিক্সা ভাড়া দেয় তাহলে সেটা তো নিজের কাছেও খারাপ লাগে। তাই আজকে রিক্সা ভাড়া আমি দিয়েছি, আর আগামীকাল শামীম দেবে। ক্যান্টিনে আমি আর শামীম বসে থেকে সাদিকার আসার অপেক্ষা করছি। ঠিক তখন দেখলাম একটা মেয়ে স্কুটি চালিয়ে কলেজের ভেতরে ঢুকছে, আর সে লাল রঙের ড্রেস পরছে, আর তার মাথায় হেলমেট আছে বলে তার মুখটা দেখতে পারছে না, কিন্তু মেয়েটাকে দেখেই শামীম বলল, নীরব, এটাই সাদিকা, ওই যে লাল ড্রেস পরা স্কুটি চালিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি গিয়ে ওর সাথে কথা বলছি। কথাটা বলেই বসা থেকে উঠতেই শামীম আমার হাতটা ধরেই বলল, নীরব, আমার তো ভয় করছে, যদি কিছু বলে। আরে ধুর, ভয় পাচ্ছ কেন? ও যদি তোমার পছন্দ করে তাহলে হ্যাঁ বলবে, আর যদি পছন্দ না করে তাহলে না করবে, এটাই তো। তবুও আমার কেমন যেন ভয় লাগছে, আর সবচেয়ে ভয় লাগছে ও যদি না করে দেয় তাহলে তো অনেক কষ্ট পাবো। তাই ভাবছি আমি ক্লাসে চলে যাই, তুমি ওকে ভালো করে বুঝিয়ে বলো, হয়তো রাজি হতে পারে, আর না হলে তো কিছু করার নেই। আরে তুই পাগল নাকি? সাদিকা যদি জিজ্ঞেস করে স্বামী এখন কোথায়, তখন কি বলবো? যা সত্যি তাই বলবা। আমি এখন তোমার উপর ভরসা করে ক্লাসে গেলাম, তুমি ওকে একটু বুঝিয়ে বলো। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু আমি কল দিলে সঙ্গে সঙ্গে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। কথাটা বলি শামীম ক্লাসে চলে গেল, আর তখনই আমি সাদিকার কাছে যেতে নিব, ঠিক তখনই অনুভব করলাম আমার তো ইয়ে ধরছে, মানে ছোটোবেলায় স্কুলে যাকে 1 নম্বর বলতাম। তারপর তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যেই কাজটা সেরে ক্যান্টিনের সামনে এসে দেখি সেই লাল ড্রেস পরা মেয়েটা মানে সাদিকা ওর বান্ধবীর সাথে বসে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। আমি সাদিকাকে দেখে ইতিমধ্যেই পুরো শকড খেয়ে গেলাম, কারণ সাদিকা তো অসম্ভব সুন্দরী, আর ওর হাসিটাও অসম্ভব সুন্দর। হয়তো আমার চোখে দেখা সাদিকাই একমাত্র মেয়ে যাকে দেখে আমি শক খেয়েছি। কিন্তু সাদিকা যেমনই হোক না কেন, শামীমের পছন্দ আছে বলতে হবে। আমি কথাগুলো ভাবতে ভাবতেই আস্তে আস্তে সাদিকার দিকে যেতে লাগলাম। ঠিক তখনই দেখি একটা ছেলে একগুচ্ছ গোলাপ নিয়ে সাদিকের সামনে গিয়ে দাঁড়ালো। আমি ছেলেটাকে দেখেই আর সামনের দিকে পা বাড়ালাম না, চুপচাপ দাঁড়িয়ে পড়লাম। ছেলেটা ভালোই স্মার্ট এবং দেখে মনে হচ্ছে ধনী পরিবারের ছেলে। আর ওইদিকে সাদিকা এবং ওর বান্ধবীরা ছেলেটাকে দেখেই হাসাহাসি থামিয়ে ছেলেটার দিকে তাকালো। আর তখন সাদিকা হাত নাড়িয়ে ছেলেটাকে বলল, কি হলো, কিছু বলবেন? ছেলেটা সাদিকার কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়েই হাঁটু গিরে সাদিকাকে ওই ফুলগুলো দিয়ে প্রপোজ করে বসলো। আমি ছেলেটার কাহিনী দেখে হা হয়ে তাকিয়ে আছি, আর তখনই দেখলাম সাদিকা মিষ্টি করে একটা হাসি দিয়ে ছেলেটার হাত থেকে ফুলগুলো নিয়ে বলল, বাহ, ফুলগুলো তো অনেক সুন্দর আর অনেক মিষ্টি সুবাসও বের হচ্ছে। কথাটা মিষ্টি হাসির মধ্যে দিয়েই বলল। আমি সাদিকার কথাগুলো শুনেই এক মুহূর্তের জন্য ভাবলাম সাদিকা মনে হয় রাজি হয়ে যাবে, আর শামীম বেচারা স্যাকা খেয়ে যাবে। এতে তো শামীমের অনেক কষ্ট হবে, তখন আমি ওকে মুখ দেখাবো কিভাবে? কিন্তু না, আমি যা ভেবেছি সেগুলো সম্পূর্ণই কাল্পনিক ছিল, কারণ সাদিকা ওই কথাগুলো বলেই ছেলেটাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই ভাবলি কি করে আমি তোর মতো একটা ছেলেকে আমার বয়ফ্রেন্ড বানাবো? তুই নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? ছেলেটা সাদিকার কথা শুনে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দেখেই মনে হচ্ছে ছেলেটা অনেক লজ্জা পেয়েছে। আর তখন সাদিকা আবারও ছেলেটাকে বলল, শোন, শুধু ধনী হলেই হবে না, আমায় পেতে হলে যোগ্যতা লাগবে, যা তোর মধ্যে নেই। কথাটা বলে ছেলেটার হাতে ওই ফুলগুলো দিয়ে বলল, যা এবার এই ফুলগুলো নিয়ে তোর শ্রেণীর কোনো মেয়েকে দিয়ে আয়, দেখবি সেই মেয়েটা পটে গেছে। কথাটা বলতে সাদিকার সব বান্ধবীরা হাসাহাসি করতে লাগলো।
আর তখনই ছেলেটা তার হাতে থাকা ফুলটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েই রাগী দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে চলে গেল। মনে হচ্ছে ছেলেটা হয়তো প্রতিশোধের নেওয়ার দৃষ্টিতে সাদিকার দিকে তাকিয়েছে। ছেলেটা যাওয়ার পরেই সাদিকা এবং ওর বান্ধবীরা ছেলেটাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। কিন্তু এখন আমার সাদিকের কাছে যেতে কেমন যেন লাগছে, মানে আমারও একটু ভয় করছে। কিন্তু ভয় পেলে তো হবে না, কারণ শামীম বলেছে সাদিকাও নাকি ওকে পছন্দ করে, কিন্তু বুঝতে দেয় না। তাই আমি গিয়ে ওকে শামীমের কথাগুলো বললে হয়তো সাদিকা রাগ করবে না। যেই ভাবা সেই কাজ। আমি আস্তে আস্তে সাদিকের কাছে যেতেই সাদিকা এবং ওর বান্ধবীরা হাসাহাসি থামিয়ে আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। ওদের তাকানোর ভাবভঙ্গি দেখে আমারই কেমন যেন লজ্জা লাগছে। আমি সাদিকার দিকে তাকিয়ে শামীমের কথা বলতে যাব, ঠিক তখনই সাদিকার চোখে আমার চোখ পড়তেই এক নিমেষে সবকিছু গুলিয়ে ফেললাম। কিভাবে কি বলবো কিছুই মাথায় নেই, সবকিছু পালিয়েছে। তাই আমতা আমতা করে বলতে লাগলাম। সাদিকা আমাকে আমতা আমতা করতে থেকে বলল, কি হলো, কিছু বলবেন? হ্যাঁ, না মানে বলবো, ওই যে কি যেন সবকিছুই গুলিয়ে ফেলেছি। আরে কি না মানে, ওই যে করছেন, যা বলতে চান সোজাসুজি বলুন। আমি সাদিকের কথা শুনে এবার বুকে একটু সাহস এনে বললাম, আসলে বলতে চাচ্ছিলাম শামীম আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু কখনোই ওর সামনে এসে কথাগুলো বলতে পারেনি। তাই আমি বলতে এসেছি। আর আমি জানি আপনিও শামীমকে মনে মনে পছন্দ করেন, কিন্তু বুঝতে দেন না। আমার কথাগুলো শুনে সাদিকা এবং ওর বান্ধবীরা হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। শুধু যে সাদিকা এবং ওর বান্ধবীরা তাকিয়ে আছে তা কিন্তু না, আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার কথাগুলো শুনে সাদিকা তাচ্ছিল্যের হেসে বলল, কোন শামীম? ওই যে প্রতিদিন আপনার দিকে তাকিয়ে থাকে আর আপনিও নাকি ওর দিকে তাকিয়ে থাকেন, সেই শামীম। হুম, এইবার বুঝলাম কোন শামীম। কিন্তু শামীম তোমার কি হয়? আপনি থেকে তুমিতে চলে এসেছে, ও আমার বন্ধু। আমার কথাটা শোনা মাত্রই সাদিকা হি হি করে হাসতে লাগলো। সাদিকাকে হাসতে দেখে ওর বান্ধবীরাও হাসতে লাগলো। আমি কিছুই বুঝলাম না ওরা সবাই এভাবে হাসছে কেন। তাই সাদিকাকে বললাম, আপনারা হঠাৎ এভাবে হাসছেন কেন? এইভাবে হাসবো না তো কি কান্না করবো নাকি? তোমার বন্ধুর কোথাকার কোন শামীম আমাকে ভালোবাসে, আর সেটা তুমি বলতে এসেছো? হ্যাঁ, আমি বলতে এসেছি, কারণ আমি ছাড়া তো ওর আর কোনো বন্ধু নেই। হ্যাঁ, বুঝলাম, তুমি ছাড়া ওর আর কোনো বন্ধু নেই। কিন্তু তোমার পোশাকের এই অবস্থা কেন? মনে হচ্ছে রাস্তার ওই ফুটপাত থেকে কিনেছো। সাদিকের কথাগুলো শুনে সবার সামনে অনেক লজ্জা পেলাম। কি বলবো কিছুই বুঝতে পারছি না, কিন্তু তবুও মুখ ফুটে বলেই ফেললাম, প্লিজ আপনি আমাকে যা খুশি বলেন, কিন্তু তবু রাজি হয়ে যান। আর শামীম অনেক ভালো ছেলে, আপনাকে অনেক ভালো লাগবে। আমার কথাটা শুনেই সাদিকা ওই ছেলেটার মতোই আমাকেও ঠাস ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে রিকোয়েস্ট করার জন্য? আর তুই কি ভেবেছিস তোদের মতো ছোট লোকদের সাথে আমি রিলেশন করব? কিছুক্ষণের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল। সবাই আমার দিকে চিড়িয়াখানার বাদর দেখার মতো করে তাকিয়ে আছে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, কি বলবো কিছুই বুঝতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। আর তখনই একটা মেয়ে কোথা থেকে যেন এসে সাদিকাকে বলল, কি রে নীলা, এখানে কি হয়েছে? আমি ওই মেয়েটার কথা শুনে মেয়েটার দিকে তাকিয়েই পুরো অবাক হয়ে গেলাম, কারণ সাদিকা এবং ওই মেয়েটার ড্রেস দেখতে অবিকল একই রকম। আর সবচেয়ে বেশি অবাক হচ্ছি মেয়েটা এসেই সাদিকাকে নীলা বলে ডাকলো। তার মানে ভুল আমারই হয়েছে। নীলাকে সাদিকা ভেবে এতক্ষণ এই কথাগুলো বলেছি, তাই নীলা এমনটা করছে। আর স্বামী তো আমাকে আগেই বলে দিয়েছিল নীলা নামের মেয়েটা অনেকটাই রাগী আর অহংকারী, কিন্তু আমি তো কখনোই নীলাকে দেখিনি। তাই স্বামীর কথা মতো লাল ড্রেসটা দেখাই দিছিল ওই নীলাকেই সাদিকা ভেবে ফেলেছি। মেয়েটার কথাটা শুনে নীলা বলল, আরে আর বলিস না, ছোট লোক দিয়ে কলেজটা ভরে গিয়েছে। জীবনে মনে হয় সুন্দরী কোনো মেয়ে দেখেনি, তাই তো আমাকে দেখে বন্ধুর হয়ে প্রপোজ করতে এসেছে। আরে এভাবে বলছিস কেন? মানুষ তো মানুষকেই পছন্দ করবে, ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। তাই বলে এভাবে অপমান করাটা উচিত নয়। দেখ সাদিকা, তোকে অনেকবার বলেছি আমার সামনে কখনো ছোট লোকদের কথা বলবি না, কারণ ওদের মতো ছোট লোকদের আমি দু চোখে দেখতে পারি না। নীলার মুখে সাদিকা নামটা শুনেই বুঝতে পারলাম এই মেয়েটাই সাদিকা, যে একটু আগে স্কুটি চালিয়ে কলেজে এসেছে। কিন্তু আমি তো এর আগে কখনোই ওদের কাউকে দেখিনি, তাই এত বড় ভুল হয়ে গেছে। নীলা আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রেগে চিল্লিয়ে বলল, কি হলো, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? কথা কানে যায় না নাকি প্রিন্সিপাল স্যারকে ডাকবো? আমি নীলার কথাগুলো শুনে এতটাই লজ্জা পেয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই মাথাটা নিচু করে সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। আজ অনেক কষ্ট হচ্ছে, তাই আম্মু এবং বাবাকে খুব মনে পড়ছে, আর তাদের প্রতি খুব অভিমানও হচ্ছে।
কারণ আজ তাদের জন্যই আমাকে এভাবে অপমানিত হতে হলো। এমন জীবন দিয়ে কি হবে যেখানে সামান্য সম্মানটুকুও নেই। সেজন্য আজ বাঁচার ইচ্ছেটাও হারিয়ে গেছে। তাই হঠাৎ মাথায় সুইসাইড করার প্ল্যানটা চলে আসলো। আজ সুইসাইড আমাকে বেশ করে তার কাছে টানছে। মনটা চাচ্ছে জীবনের মায়া ত্যাগ করে সেই পরপারে চলে যাই, যেখানে ধনী গরিবের কোনো পার্থক্য নেই আর নেই কোনো হিংসা অহংকার। কিন্তু আত্মহত্যা তো মহাপাপ, যেটা করলে সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই আত্মহত্যার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। খুব কান্না পাচ্ছে, তাই শামীম বাসায় না থাকায় মন খুলে চিৎকার করে কান্না করতে লাগলাম। এই পৃথিবীটা আসলেই অনেক অদ্ভুত। অনেকক্ষণ কান্না করায় মাথাটা খুব ব্যথা করছে, তাই আর কান্না করতে পারছি না। বেসিনে গিয়ে চোখে মুখে পানি দিয়ে রুমে চলে আসলাম। আর রুমে এসে মোবাইলটা পকেট থেকে বের করতে দেখি শামীম অনেকগুলো কল দিয়েছে, কিন্তু মোবাইলের ভলিউম কমানো ছিল বলেই বুঝতে পারিনি। তাই আমি স্বামীকে কল দিতেই ও কল রিসিভ করে বলল ও নাকি বাসার নিচে আছে, তাই এসে কথা বলবে। আমি দরজাটা খুলে দিয়ে রুমে গিয়ে চুপচাপ শুয়ে আছি। আর এদিকে শামীম রুমে এসে আমার দিকে মন খারাপ করে তাকিয়ে আছে। আমি কিছুই বললাম না, তাই শামীম বলল, আজ আমার জন্য এসব হয়েছে। যদি তোমাকে সাদিকার কাছে না পাঠাতাম তাহলে এসবের কিছুই হতো না, আর শুধু শুধু তোমাকে এই নীলার হাতে তাপ্পর খেতে হতো না। আমি শামীমের কথা শুনে বললাম, আরে সমস্যা নেই, এসব নিয়ে মন খারাপ করব না। যা হবার ছিল তা তো হয়েই গেছে, এসব নিয়ে আর না ভাবলেই হয়তো ভালো হবে। তাই বলে এমনি এমনি ছেড়ে দেবো নাকি? ভুল মানুষেরই হয়, আর সেই অনুযায়ী তোমারও ভুল হয়েছে। তাই বলে কিভাবে পুরো ক্যাম্পাসের ছেলেদের মেয়েদের সামনে তোমাকে তাপ্পর মেরে অপমান করবে? দেখো শামীম, নীলা যা বলেছে সেটা তো সত্যিই বলেছে, কারণ এখন তো আমি অনেক গরিব, বাবা মা থাকতেও নেই, আর ভালো ব্র্যান্ডের জামা কাপড়ও কিনতে পারে না। আর নীলা তো অনেক ধনী পরিবারের মেয়ে, তাই ও যে ব্র্যান্ডের জুতোটা পরে সেটা টাকাও দিয়ে হয়তো আমার পুরো মাস এমনিতেই চলে যাবে। তাই আমি নীলার কথায় কিছুই মনে করিনি। স্বামী আমার কথাটা শুনেই সঙ্গে সঙ্গেই বলল, নীরব, একটা কথা সবসময় মাথায় রাখবা, টাকা পয়সা এমনকি ভালো জামা কাপড়ই কিন্তু সব কিছু না। আর যাদের অনেক টাকা পয়সা দ্বন্দ্বলত সব কিছু আছে তারা কিন্তু প্রকৃত ধনী না। কারণ প্রকৃত ধনী তারা যাদের সুন্দর একটা মন আর সুন্দর ব্যবহার আছে। হ্যাঁ কথাটা তুমি সত্যিই বলেছো। আর আমার মনে হয় ছোটো লোক তারাই যারা কিনা গরিবের উপর অত্যাচার করে, এমনকি তাদের সাথে খারাপ ব্যবহার করে। আমি আর কোনো কথা বললাম না, তাই স্বামী আবার বলল, নীরব, তুমি আমার কথা ঠিক মিলিয়ে নিও। একদিনে নীলার সব অহংকার ভেঙে যাবে, আর তখন ও চিৎকার করে কান্না করবে, কিন্তু কারো কাছ থেকে ক্ষমা পাবে না। হ্যাঁ সেটা তো হবেই, কারণ অহংকার পতনের মূল। তারপর শামীম আর আমি গল্প করতে করতেই দুপুর হয়ে গেল। তাই হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে রুমে এসে সবকিছু ভুলে ঘুমিয়ে পড়লাম। তারপর বিকেলে ঘুম থেকে উঠেই রেস্টুরেন্টে গেলাম। আসলে আপনাদের যে পার্ট টাইম জবের কথা বলেছি সেটা রেস্টুরেন্টের জব। আমি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করি, বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। যাই হোক, রেস্টুরেন্ট থেকে এসে খাওয়া দাওয়া করে আমি আর শামীম পড়তে বসলাম। প্রায় ঘন্টাখানেক পড়াশোনা করে দুজনে একসাথে ঘুমিয়ে পড়লাম। কিন্তু হঠাৎ আমি এক পার্কে বসেছিলাম, তখন দেখি নীলা আমার পাশে বসে খুব কান্না করছে আর বলছে, নীরব তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনোই গরিবদের ছোট করে দেখবো না এবং কষ্টও দেবো না। শুধু তুমি একবার আমাকে ভালোবেসে কাছে টেনে নাও, দেখবে আমি ঠিক মানুষকে ভালোবাসতে শিখে যাব। তখন আমি বললাম, হ্যাঁ নীলা, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আশা করি আর কখনোই তুমি অহংকার করবে না। আর তুমি যেহেতু তোমার নিজের ভুল বুঝতে পেরেছো সেই অনুযায়ী তোমাকে কি দূরে সরিয়ে দিতে পারি। আমার কথাটা শোনার সঙ্গে সঙ্গেই নীলা আমাকে জড়িয়ে ধরে আনন্দে কান্না করে দিল। আর আমিও তখন নীলাকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে ঘুমটা ভেঙে গেল, আর আমিও হুট করে শোয়া থেকে উঠে চারদিকে তাকিয়ে নীলাকে খুঁজতে লাগলাম। কিন্তু পরে ভালো করে চারদিকে তাকিয়ে দেখি এটা কোনো পার্ক না, এটা আমাদেরই রুম। আর এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। অনেকটা ঘেমে গেছি, এসিও চলছে না, তাই উঠে ফ্যান ছাড়তে গিয়ে দেখি কারেন্ট নাই। তাই কি আর করার, এই গরমে তো ঘুমও আসবে না। সেজন্য চুপচাপ একাই এত রাতে ছাদে গিয়ে বসে আকাশের তারা দেখতে লাগলাম। আজ চাঁদের পরিপূর্ণ আলোয় তারাগুলো ঝলমল করছে, মনে হচ্ছে তৃপ্তি সহকারে ওরা সবাই হাসছে। কিন্তু আমার মনটা ভালো নেই, কারণ পরিবারের সবার কথা মনে পড়ছে, বিশেষ করে বাবার কথা খুব মনে পড়ছে। একমাত্র বাবাই আমাকে ভালোভাবে বুঝতো। যখন আমার মন খারাপ হতো তখন সেটা কেউ না বুঝলেও বাবা কিভাবে যেন সেটা বুঝে দিত, আর আমার মনটা খুব সহজেই ভালো করে দিত। কিন্তু আজ আমার পাশে এমন কেউই নেই যে আমাকে বুঝবে এবং আমার মন ভালো করার চেষ্টা করবে। আকাশের দিকে তাকিয়ে পরিবারের কথা ভাবতে ভাবতে কখন যে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো নিজেরও অজানা। আমি নীরবে চোখের পানি ফেলেই যাচ্ছি, ঠিক তখনই কেউ পেছন থেকে এসে আমার কাঁধে হাত রাখতেই আমি তাৎক্ষণিক চোখের পানি মুছে পেছনে তাকিয়ে দেখি শামীম দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি শামীমকে দেখেই বসে থেকে দাঁড়িয়ে একটা হাসি দিয়ে বললাম, আরে শামীম, তুমি এখানে? ঘুম আসছে না বুঝি? গরমে ঘুম আসছিল না, আর যখন দেখলাম তুমি নেই তখন ভাবলাম তুমি হয়তো ছাদে আছো।
আমারও ঘুম আসছিল না, তাই আমি ছাদে এসেছি। আর তোমাকে ঘুমাতে দেখছিলাম, তাই ডাক দেইনি। আচ্ছা এসব বাদ দাও, এখন বলো কান্না করছিলে কেন? আরে না, কোথায়, কখন কান্না করলাম? দেখো নীরব, আমাকে মিথ্যা বলে লাভ নেই, কারণ তুমি যখন ছাদে এসেছো ঠিক আমিও তোমার পিছনে পিছনে ছাদে এসেছি, কিন্তু তোমাকে বুঝতে দেইনি। আমি আর কোনো কথা বললাম না। আমি জানি তোমার এখন তোমার পরিবারের সবার কথা মনে পড়ছে, তাই বলছি মন খারাপ করো না। একদিন দেখবে তোমার ভাইয়া এবং বাবা তাদের ভুল বুঝতে পেরে তোমাকে খুব করে খুঁজবে, আর যখন তোমাকে খুঁজে পাবে তখন আর কখনোই ভুল বুঝবে না। তাই যেন হয়। কথাটা বলেই মনে মনে ওই ডালি চৌধুরী মানে ভাইয়ের গার্লফ্রেন্ডের কথা ভেবেই ভয় হচ্ছে। কারণ এতদিনে ভাইয়ের সাথে কি কি করছে কে জানে, আরও কত কিছুই না হাতিয়ে নিয়েছে। ইনশাল্লাহ সেটাই হবে। আর হ্যাঁ, কারেন্ট চলে এসেছে, এখন চলো রুমে যাই। চলো। তারপর আমরা দুজন রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। আজ কলেজে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু শামীম জোর করে নিয়ে গেল। আজ আমার মন খারাপ দেখে শামীম আমাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে কফি দিল। আমি আর শামীম দুজনে কফি খাচ্ছি, ঠিক তখনই দেখি কলেজের নতুন একটা গাড়ি ভেতরে ঢুকছে। কিন্তু গাড়িটা ছিল অনেক দামি অডি ব্র্যান্ডের। তাই অনেকটাই অবাক হয়ে গাড়িটার দিকে তাকিয়ে আছি, কারণ সেম এরকম গাড়ি আমার ছিল। কিন্তু ভাইয়া ওই ডালিকে গিফট দিয়ে দিয়েছে। শামীম গাড়িটা দেখেই বলল, ওয়াও নীরব, দেখো কে যেন কলেজে ওডি নিয়ে এসেছে। সেটাই তো দেখছি, কিন্তু এত দামি গাড়ি তো এই কলেজে আর কেউই কখনো নিয়ে আসেনি। তাই তো। আর এদিকে ক্যাম্পাসের সবাই ওই গাড়িটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই হয়তো দেখতে চাচ্ছে এই গাড়িটা থেকে কে বের হয়। আমি আর স্বামীও তাকিয়ে আছি, ঠিক তখনই দেখি ওই গাড়ি থেকে নীলা বের হচ্ছে। তাদেরকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছি। আর নীলা গাড়ি থেকে নেমেই অনেক অ্যাটিটিউড দেখিয়ে ওর বান্ধবীদের কাছে গিয়ে কথাবার্তা বলতে বলতে হাসতে লাগলো। কিন্তু যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অবাক করছে সেটা হলো নীলার গাড়ির দরজাটা। কারণ ওই গাড়ির দরজাটা খুব চেনা চেনা লাগছে। আমার যে গাড়িটা ছিল সেই গাড়িটার দরজায় আমি আমার নিজের নাম এমনভাবে লিখেছিলাম যে নাম কখনোই মুছবে না, আর কেউ চেষ্টা করলেও পারবে না। তাই নীলার দরজায় ঠিক ওই রকমের কি যেন একটা দেখলাম। নীরব, আগে যা ভাবতাম এখন তো দেখছি নীলারা তার থেকেও বেশি ধনী, কারণ এই গাড়িটার দাম 5 কোটি টাকার উপরে। আমি স্বামীর কথা শুনে কিছুই বললাম না, কারণ এসব নিয়ে কথা বলতে চাই না। কি হলো নীরব, কথা বলছো না কেন? আচ্ছা শামীম, আমাকে একটা কাজ করে দিতে পারবে প্লিজ? হ্যাঁ, পারবো না কেন? কী কাজ করতে হবে বলো, পারলে তো অবশ্যই করবো। তাহলে শোনো, ওই যে নীলার গাড়িটা আছে না, সেই গাড়িটার ভেতর সাইডের দরজার একটা ছবি তুলে নিয়ে আসতে পারবে? আরে ওরা তো কোনো ব্যাপারে না, ক্লাস শুরু হোক তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন ক্লাসে যাই। চলো। কথাটা বলে আমি আর শামীম ক্লাসে যাচ্ছিলাম। ঠিক তখনই কে যেন পেছন থেকে নীরব ভাইয়া বলে ডাক দিল, তাও আবার একটা মেয়ে। আমি কর্ণটা পেয়ে পেছনে তাকিয়ে দেখি সাদিকা ডাকছে। তাই আমি আর শামীম দাঁড়িয়ে সাদিকার দিকে তাকালাম। তখন সাদিকা বলল, নীরব ভাইয়া, একটু এদিকে আসেন তো, আপনার সাথে কথা আছে। সাদিকের কথাটা শুনে শামীম আমাকে ইশারা দিয়ে ওর কাছে যেতে বলে ক্লাসে চলে গেল। আর আমি সাদিকার কাছে যেতেই সাদিকা বলল, ভাইয়া, গতকাল নীলার ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না, কারণ নীলা অনেক ধনী পরিবারের ছোট মেয়ে তো, তাই ওর অহংকারটা একটু বেশি। আরে না না, আমি কিছুই মনে করিনি। হ্যাঁ, তখন একটু কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন আর সেই কষ্টটা নেই, ভুলে গেছি। যাক, ভালোই হলো। জানেন, সেদিন আমার খুব খারাপ লেগেছিল, তাই আজকে ওর হয়ে আমি সরি বলতে এসেছি। আমি আর কোনো কথা বললাম না। আচ্ছা ভাইয়া, বুঝলাম না, এত মেয়ে থাকতে আপনার ফ্রেন্ড নীলাকে পছন্দ কেন করলো? আরে না না, শামীম তো নীলাকে পছন্দ করে না। গতকাল আমারই ভুল হয়েছিল, কারণ শামীম যাকে পছন্দ করে সেই মেয়েটা ঠিক নীলার মতোই ড্রেস পরেছিল। আর আমি তো কখনোই নীলা বা ওই মেয়েটাকে দেখিনি। তাই শামীমের কথা মতো ওই লাল ড্রেসওয়ালা মেয়ে ভেবেই নীলাকে এই কথাগুলো বলেছিলাম। আমার কথাটা শুনেই সাদিকা কিছুটা অবাক হয়ে বলল, আরে নীলার মতো ড্রেস তো আমি পরেছিলাম। আসলে সত্যি বলতে শামীম যাকে পছন্দ করে সেই মানুষটা অন্য আর কেউ না, আপনি নিজেই। আমার কথাটা শুনে সাদিকা মিষ্টি একটা হাসি দিয়েই বলল, কি বলছেন এসব? সে আমাকে পছন্দ করবে কেন? কলেজে তো আরো কত ভালো মেয়ে আছে। তা তো আছেই, কিন্তু একটা কথা না বললেই নয়। আমাদের আকাশটা কিন্তু বিশাল বড়, আর সেই আকাশে অনেক অনেক সুন্দর সুন্দর তারা আছে, কিন্তু সেই আকাশে চাঁদ শুধুমাত্র একটাই আছে, অনেকগুলো কিন্তু নেই। আমার কথাটা শুনে সাদিকা মুচকি হেসে বলল, তা তো ঠিক, কিন্তু তবুও সে তো আমার থেকেও ভালো মেয়ে খুঁজে নিতে পারবে। কেন, আপনি কি খারাপ নাকি? না, তা বলছি না। তাহলে আর কি, আপনি তো আর খারাপ না। আর সবচেয়ে বড় বিষয় হলো স্বামী আপনাকে অনেক পছন্দ করে, আর এক কথায় অনেক ভালোবাসে। তাই আপনি যেমনই হন না কেন, ওর কাছে আপনিই বেস্ট। সাদিকা আর কোনো কথা না বলে মিটে মিটে হাসতে লাগলো। আর আমিও বুঝে গেলাম সাদিকাও স্বামীকে মনে মনে পছন্দ করে, তাই তো এভাবেই মিটে মিটে হাসছে। বুঝলাম। তো ভাইয়া, আপনার বন্ধু এভাবে চলে গেল?
আরে ও তো আপনার কাছে যেতেই ভয় পেত, অনেকবার আপনার কাছে গিয়ে বলার চেষ্টা করছে, কিন্তু বেচারা সাহসই পায় না। তাই এখন কি না কি বলতে ডেকেছেন, তাই ও চলে গেছে। আচ্ছা ভাইয়া, আপনার বন্ধুকে বলে দিন ক্লাস শেষে কলেজের পেছনে যে দুটো নারকেল গাছ আছে সেখানে আসতে, আমি সেখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, তো এখন ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যান, আমরা ক্লাসে যাই, যেতে হবে। তারপর আমি ক্লাসে আসতেই স্বামী বলল, নীরব, সাদিকা তোমাকে ডেকেছিল কেন? খুশির খবর আছে। মানে কিসের খুশির খবর? আরে সাদিকাকে সব বলেছি, মনে হচ্ছে সাদিকাও তোমাকে পছন্দ করে, তাই তো ক্লাস শেষে কলেজের পেছনে তোমাকে দেখা করতে বলেছে। আমার কথাটা শুনে স্বামী খুশিতে আমাকে হাতটা জড়িয়ে ধরে বলল, সত্যি বলছো তুমি? সাদিকা আমাকে দেখা করতে বলেছে? আরে হ্যাঁ রে বাবা, আমি কি মিথ্যা বলবো নাকি? তাহলে এখনই যাই। কথাটা বলতে যেতে নেবে তখনই আমি ওকে থামিয়ে বললাম, আরে আরে এত ধৈর্য হারালে হবে নাকি? ও তো ক্লাস শেষে দেখা করতে বলেছে, এখন না। ও হ্যাঁ, তাই তো, আসলে খুশিতে সব কিছু গুলিয়ে ফেলছি। তাই তো দেখছি। আর হ্যাঁ, আমি একটা বুদ্ধি বের করছি। কি বুদ্ধি? সাদিকার মুখে হাসি দেখেই বুঝেছি তুমি দেখা করলেই তোমাদের মধ্যে রিলেশন হয়ে যাবে, তাই ওর সাথে দেখা করে চলে আসার আগেই ওকে বললেই হবে নীলার গাড়ির যে কোনো এক দরজায় ভেতরের সাইডের একটা ছবি তুলে দিতে। তাহলে ও ঠিক তুলে দেবে, কারণ ও ছবি তুললে নীলা কিছুই মনে করবে না। হ্যাঁ, এটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দেবো। আচ্ছা। তারপর আমাদের ক্লাস শেষ হতেই আমি স্বামীকে কলেজের পেছনে যেতে বলে ক্যান্টিনে অপেক্ষা করতে লাগলাম। আমি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি, কিন্তু স্বামীর আসার কোনো খবর নেই। আর এদিকে নীলা এখনও কলেজ থেকে যায়নি, ওর বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছে। ওর সব বান্ধবীরা ওকে নীলার গাড়ির সাথে ছবি তুলছে আর হাসাহাসি করছে। তারপর আরও কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখি শামীম এবং সাদিকা দুজনেই কথা বলে মিটিমিটি হাসতে হাসতে ক্যান্টিনে আসলো। সরি সরি, তোমাকে অনেক অপেক্ষা করতে হলো। আরে ধর, এসব কিছুই না। তো সাদিকাকে বলেছো ওই কথাটা? হ্যাঁ বলছি, সমস্যা নেই। নীলা নীলা এখন যায়নি, তাই সাদিকা এখনই ওদের কাছে গিয়ে তারপর ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। তারপর সাদিকা নীলের কাছে গিয়ে সব বান্ধবীদের সাথে কথাবার্তা বলতে বলতে হাসতে লাগলো। তারপর দেখলাম সাদিকা গাড়ির সাথে একটা ছবি তুললো, এমনকি গাড়ির দরজাটা খুলেও ছবি তুললো। আর তখনই মনে একটা শান্তি অনুভব করলাম। নীরব, সাদিকা তো ছবি তুলেছে, ওই যে দেখো মোবাইলে কী যেন করছে, তার মানে আমাকে হয়তো এখনই ছবিগুলো পাঠিয়ে দেবে। তারপর সাদিকা তখনই স্বামীর হোয়াটসঅ্যাপে অনেকগুলো ছবি সেন্ড করলো, যা সাদিকার নিজের ছবি ছিল। আর সেই সঙ্গে গাড়ির দরজার ভেতরের সাইডেরও ছবি ছিল। শামীম ছবিটা বের করেই আমার হাতে মোবাইলটা দিয়ে বলল, এই যে নাও ছবিটা। হ্যাঁ দাও। কথাটা বলেই আমি মোবাইলটা হাতে নিয়ে ছবিটা দেখেই অনেক বড় একটা শক খেলাম, কারণ এটা তো আমার সেই গাড়িটা যেটা ভাইয়া ডালি চৌধুরী মানে তার গার্লফ্রেন্ডকে গিফট দিয়ে দিয়েছিল। আমি বাবার কাছে ছোটোবেলা থেকেই তেমন কিছুই চাইতাম না, তাই মুখ ফুটে বাবার কাছেই ওর নিউ ভার্সন গাড়িটা চাইতেই বাবা পরের দিন আমাকে কিনে দিয়েছিল। গাড়িটা আমার অনেক পছন্দের ছিল, তাই তো গাড়িটার দুই দরজার ভেতরের সাইডে আমি আমার নাম এমনভাবে লিখেছি যা কখনোই মুছবে না। আমি গাড়িটার দরজা আমার নাম লেখা দেখে অনেক অবাক হয়েছি, কারণ এই গাড়িটা তো ডালির কাছে থাকার কথা, কিন্তু নীলার কাছে কীভাবে আসলো? নাকি ডালি সেল করে দিয়েছে? কিছুই মাথায় আসছে না। তাই শামীমের হাতে মোবাইলটা দিয়ে মন খারাপ করে রইলাম। আর তখনই শামীম বলল, আচ্ছা, আমি এটাই বুঝলাম না, এই গাড়িটার দরজায় কি এমন আছে যে কারণে তুমি ছবি তুলতে বললে? আরে তেমন কিছু না, গাড়িটা অনেক দামি তো, তাই দরজার ডিজাইন দেখতে চাচ্ছিলাম। আমার কথাটা শুনেই শামীম ছবিতে থাকা গাড়ির দরজার দিকে ভালো করে তাকিয়ে দেখলো, ওখানে সুন্দরভাবে নীরব আহমেদ লেখা আছে। তাই শামীম অনেকটা অবাক হয়ে বলল, এই নীরব, গাড়ির দরজায় তোমার নাম লেখা কেন? আরে ওখানে আমার নাম লেখা থাকবে কেন? আর ওটা তো অন্য কারো নামও হতে পারে। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা, সাদিকার সাথে কি আবার দেখা করবা নাকি বাসায় চলে যাবা? না, এখন আর দেখা করব না, বিকেলে ওকে নিয়ে একটু ঘুরতে বের হব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চল বাসায় যাই। তারপর আমরা বাসায় এসে খাওয়া দাওয়া করে আমি একাই ঘুমিয়ে পড়লাম, কিন্তু শামীম সাদিকের সাথে ফোনে কথা বলছিল। তারপর বিকেলে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে গেলাম। বুঝলাম না, সন্ধ্যার পর থেকে রেস্টুরেন্টে অনেক কাস্টমার যাওয়া আসা করছে, এক কথায় ভিড় জমিয়ে রেখেছে। আর এমনিতেও আমাদের রেস্টুরেন্টটা গরিবদের জন্য না, তাই তো যারা আসছে সবাই বড়লোক। এমন করে কাস্টমার যাওয়া আসা করতে করতেই হঠাৎ রাত 8টার পর দেখেই নীলা এবং সাথে একটা মেয়ে আমাদের রেস্টুরেন্টে ঢুকলো। নীলার সাথে যে মেয়েটা এসেছে তাকে দেখে আমি পুরোপুরি শক খেয়ে গেলাম, কারণ নীলার সাথে যে মেয়েটা এসেছে সে আর অন্য কেউ না, স্বয়ং ডালি চৌধুরী, মানে ভাইয়ের গার্লফ্রেন্ড। আর সে একজন প্লে গার্ল, তাই সে ভাইয়ের সাথে রিলেশনে জড়িয়ে ভাইয়ের কাছ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু অবাক করা বিষয়, এই ডালি চৌধুরী নীলার সাথে কেন? আর ওই নীলারই বা কী হয়? কিছুই মাথায় ঢুকছে না, তাই ওদের থেকে দূরে সরে গেলাম, কারণ নীলা আমাকে দেখলে রেগে যেতে পারে, হিতে বিপরীত হবে। তারপর আমি আড়াল থেকে নীলা এবং ডালিকে দেখতে লাগলাম, কিন্তু বুঝতে পারছি না নীলা আর ডালের মধ্যে সম্পর্কটা কি। কিছু বুঝতে না পেরে সীমাকে ডাক দিলাম, কারণ আমাদের সাথেই কাজ করে।
কিছুক্ষণ পর সীমা আমার কাছে এসে বলল, ভাইয়া ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আচ্ছা সীমা, একটা কাজ করে দিতে পারবা প্লিজ? কি কাজ করতে হবে বলেন? ওই যে দুইটা মেয়ে দেখছো না, আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিলাম। হ্যাঁ ওই যে ওই দুইটা। হ্যাঁ ওই দুজনই। আর তুমি এখন ওদের কাছে খাবার নিয়ে যাবে, তারপর সুন্দর একটা হাসি দিয়ে জিজ্ঞেস করবে তার দুজন দুজনের কি হয়। আচ্ছা ভাইয়া ঠিক আছে। কথাটা বলেই সীমা অন্য ওয়েটারের কাছ থেকে খাবারগুলো নিয়ে নীলার কাছে গিয়ে ওদের টেবিলে সাজিয়ে দিল। তখন হাসির মধ্যে দিয়েই সুন্দরভাবে বলল, ম্যাম আপনাদের দুজনকে অনেক সুন্দর লাগছে। তখন নীলা সীমার কথাটা শুনে মুচকি একটা হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম, আপনারা দুজন দুজনার কি হন? হ্যাঁ, আমার বড় বোন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। কথাটা বলেই সীমা চলে এসেই আমাকে বলল নীলা আর ডালি নাকি দুই বোন। সীমার মুখে কথাটা শুনে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তাই সীমা বলল, আচ্ছা ভাইয়া, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে যাও। কথাটা বলার পরে সীমা চলে গেল। তারপর আমার ডিউটি শেষ হতেই আমি রেস্টুরেন্ট থেকে চলে আসলাম। আমি কিছুতেই মেলাতে পারছি না নীলা ডালের ছোটো বোন কীভাবে হয়, আর যদি হয়েও থাকে তাহলে তো নীলাকে একটা শিক্ষা দিতেই হবে। আমি কথাগুলো ভাবছিলাম আর রাস্তা দিয়ে হাঁটছিলাম। রাত তখন প্রায় 9:30 বাজে। আর তখন ওই রাস্তাটা দিয়ে মানুষ এবং গাড়ি চলাচল একটু কমেই যায়, তাই জায়গাটা প্রায় নিঝুম হয়ে যায়। আমি আমার মতোই হাঁটছিলাম। আর তখন প্রতিদিনের মতো আজকেও দেখি কিছু বকাটে ছেলেপেলে রাস্তার পাশে অন্ধকারে আড্ডা দিচ্ছে। ওরা আমাকে কিছুই বলবে না, কারণ আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন ওদের সামনে দিয়ে যাওয়া আসা করি। আমি হাঁটতে হাঁটতে ওদের সামনে দিয়ে কিছু দূর যেতেই দেখি পেছন থেকে একটা গাড়ির লাইট জ্বলে উঠলো। তাই পেছনে তাকিয়ে দেখলাম সেই ছেলেগুলো একটা গাড়িকে থামিয়ে পিস্তল বের করে ভয় দেখাচ্ছে। মনে হচ্ছে আজ গাড়ির মধ্যে যারা আছে তাদের কাছ থেকে টাকা পয়সা সব কিছু রেখে দেবে। আমি চুপচাপ এক সাইডে দাঁড়িয়ে ওরা কি করছে তাই দেখছিলাম। ঠিক তখনই দেখি একটা ছেলে গাড়ির মধ্যে থাকা লোকটার শার্টের কলার চেপে টেনে গাড়ির মধ্যে থেকে বের করলো। আর তখনই ওই লোকটাকে দেখে আমি পুরাই শকড খেয়ে গেলাম, কারণ সেই লোকটা তো আমার আসিফ ভাইয়া। কিন্তু আমি বেঁচে থাকতে তো আর কোনো ক্ষতি হতে দেবো না। সে আমার যে অন্যায় করেছে সেটা আমি ভুলে গেছি। তাই এখন আমার একটাই লক্ষ্য, আমার ভাইয়াকে ওদের থেকে বাঁচানো। ওদের একজনের হাতে পিস্তল ছিল। আমার তখন মাথাটা এতটাই গরম হয়ে গিয়েছিল, যার কারণে আমি ভুলেই গিয়েছিলাম ওদের একজনের হাতে পিস্তল আছে। তাই আমি যখনই দেখলাম ওরা ভাইয়াকে মারতে লাগলো, ঠিক তখনই রাস্তার পাশে একটা ছোট্ট বাঁশ পড়েছিল, সেটা হাতে তুলে নিয়ে দৌড়ে গিয়ে উড়াধুরা সবাইকে মারতে লাগলাম। ঠিক তখনই ওই ছেলেটা মার খেতে খেতে কোনো পথ না দেখেই আমাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল। আর তখন সেই গুলিটা আমার বুকে না লেগে সোজা এসে আমার হাতের ডানা এসে লাগলো। আর সঙ্গে সঙ্গেই আমি সিটকে রাস্তায় পড়ে গেলাম। ছেলেগুলো আমাকে দেখেই যে যার মতো দৌড়ে পালিয়ে গেল, কারণ ওরা তো গুলি চালিয়ে দিয়েছে আর সেটা এসে আমার হাতের ডানায় লেগেছে। আমি ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। আর তখন ভাইয়া আমাকে দেখে দৌড়ে আমাকে ধরেই কান্না করতে করতে বলতে লাগলো, নীরব ভাই আমার, কথা বল ভাই, কি হয়েছে তোর? আমি তোর কিছুই হতে দেবো না ভাই, তোর কিছুই হবে না। কথাটা বলেই সঙ্গে সঙ্গে আমাকে ধরে গাড়িতে ওঠালো। আমার হাত থেকে অনেক রক্ত পড়ছে, তাই ভাই আর তার শার্টটা খুলে আমার হাতে বেঁধে দিয়ে নিকটবর্তী একটা হসপিটালে নিয়ে গেল। এক পর্যায়ে হসপিটাল নেওয়ার আগেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম, যে কারণে আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আব্বু আম্মু এবং ভাইয়া সবাই আমার পাশে বসে আছে, আর আম্মু অনেক কান্না করছে। আমি যখনই চোখ খুলে তাদের দিকে তাকিয়ে এসব দেখলাম, তখনই বাবা আমাকে চোখ খুলে তাদের দিকে তাকাতে দেখেই আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, নীরব, বাবারে, তুই এতদিন আমাদের ছেড়ে কোথায় ছিলি? তোর কি একটু কষ্ট হয়নি আমাদের ছেড়ে থাকতে? আমি কিছুই বললাম না। এতদিন পর সবাইকে একসাথে দেখে আমার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আর তখন ভাইয়া আমার হাতটা ধরে বলল, নীরব ভাই আমার, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি জেনে শুনেই তোর প্রতি অনেক অন্যায় করেছি। না ভাইয়া এসব কি বলছো? তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে অনেক ভালোই করেছো, নাহলে আমি কখনোই বুঝতে পারতাম না সত্যিকারের জীবন কতটা কঠিন। আমার কথাটা শুনে সবাই কান্না করছে। আর তখন আমি বললাম, হ্যাঁ তোমাদের ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু কি করব বলো, মানুষের ভাগ্যে যা আছে তাই তো হবে। নীরব, এসব বলে আমাকে লজ্জা দিস না ভাই। আমি তোর সাথে কাজটা মোটেও ঠিক করিনি। আর সেদিন তোর কথাটাই ঠিক ছিল। ওই ডালি চৌধুরী আসলেই আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিল, আর সে চেয়েছিল আমার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেওয়ার জন্য। এসব বাদ দাও ভাইয়া, যা হবার তা তো হয়েই গেছে। কিন্তু এখন ডালি আপু কোথায়? একদিন ডালি হঠাৎ করেই আমার কাছে 10 লাখ টাকা চেয়ে বসে, কিন্তু আমি ওকে এতটাই ভালোবেসেছিলাম যে ওকে আমি চাওয়া মাত্রই 10 লাখ টাকা দিয়ে দিয়েছিলাম। কিন্তু ডালি ওই 10 লাখ টাকা দিয়ে ওর নতুন বয়ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করেছিল। আর সেটা আমার একটা ফ্রেন্ড দেখে আমাকে কল করে বলেছিল, তাই আমি তখনই ওখানে গিয়ে ডালিকে হাতে না হাতে ধরি। তারপর থেকে ডালিকে আমার জীবন থেকে মুছে ফেলেছি। আর সেদিন আমি যখন জানতে পারলাম ডালি ও ছোটো বোনকে নিয়ে একা রেস্টুরেন্টে গেছে, তখনই আমি ঠিক করেছিলাম
ওই রেস্টুরেন্টে ঢুকে ডালিকে, ওর ছোট বোন, এমনকি সবার সামনে থাপ্পড় মেরে অনেক কথা শুনিয়ে অপমান করব। কিন্তু আমি যাওয়ার আগেই ওরা বেরিয়ে গেছিল, তাই ওদেরকে খুঁজতে গিয়েই তখনই এই দুর্ঘটনা ঘটে যায়। আর তুই আমাকে বাঁচাতে গিয়ে তোর এই অবস্থা। ভাইয়া তুমি কোনো চিন্তা করবে না, ওই ডালি চৌধুরী তোমাকে কষ্ট দিয়েছে, তাই আমি কিছুতেই এটা মেনে নেব না। তুই করতে চাচ্ছিস? সেটা তোমাকে পরে বলবো, আগে আমি যা যা বলবো সেই মতো কাজ করলেই হবে। ঠিক আছে, আমি তো সঙ্গে আছি। তারপর আমি সবার সাথে কথা বলতে বলতেই হঠাৎ শামীমের কথা মনে পড়লো। ইস, আমি তো 2 দিন ধরে হসপিটালে, আর শামীম না জানে আমাকে কত খুঁজছে আর কল দিয়েছে। তাই ভাইয়াকে জিজ্ঞেস করলাম আমার মোবাইলের কথা, কিন্তু ভাইয়া বলল আমার সঙ্গে কোনো মোবাইলই ছিল না। তার মানে তখন ওদের সাথে মারামারি করতে গিয়ে আমার মোবাইলটা পড়ে গেছে। কিন্তু এখন শামীমকে কল দেবো কীভাবে? ওর নাম্বার তো আমার মনে নেই। তারপর ভাইয়াকে সব কিছু খুলে বলতেই ভাইয়া বলল আগে আমাকে সুস্থ হতে, তারপর ভাইয়া নিজে আমাকে শ্যামের কাছে নিয়ে যাবে। তখন আমিও ভাইয়ের কথা মেনে নিলাম, কারণ আমার শরীরটা এখনও অনেক দুর্বল, তাই উঠতে পারছি না। কিন্তু মনে হচ্ছে আজকের মধ্যেই ঠিক হয়ে যাবে। সকালে নাস্তা করার পর ডক্টর আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। তারপর এভাবে দিনটা কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি শরীরটা ভালোই লাগছে, আর দুর্বলতাও ঠিক নেই, এমনকি হাতের ব্যথাও অনেক কমে গেছে। তাই ভাইয়াকে বললাম একটু পর যেন আমাকে শ্যামের কাছে নিয়ে যায়। তখন ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে, আমি ডক্টরের সাথে কথা বলে তোর রিলিজের ব্যবস্থা করছি, তারপর তোকে ওখানে নিয়ে যাওয়া হবে। তারপর ভাইয়া ডক্টরের সাথে কথা বলে সব বিল পরিশোধ করায় ডক্টর আমাকে রিলিজ দিয়ে দিল। আর এদিকে আমাদের দেখার জন্য আমাদের অনেক আত্মীয় স্বজনও এসেছে। সবাই আমাকে দেখে যে যার মতো আফসোস করছে। কিছুক্ষণ পর আমি বেড থেকে উঠে দাঁড়িয়ে আমার শার্ট খুঁজতে লাগলাম, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম আমার শার্টটা তো রক্তে নষ্ট হয়ে গেছে। তাই ভাইয়া আগে থেকেই আমার জন্য শার্ট, প্যান্ট এবং জুতা নিয়ে এসেছে, সেটা আমাকে দিয়ে বলল এই নে, এগুলো পর, আমরা সবাই বাইরে যাচ্ছি। কথাটা বলেই সবাই বাইরে গেল, আর আমিও তাড়াতাড়ি করে সব কিছু পরে নিলাম। তারপর সবার সাথে কথাবার্তা বলে আমি আর ভাইয়া শ্যামের বাসায় গেলাম, কিন্তু গিয়ে দেখি শ্যাম কলেজে চলে গেছে। তাই ভাইয়াকে বললাম ভাইয়া তোমাকে না বলেছিলাম ওই ডালি চৌধুরীকে আমি একটা শিক্ষা দেবো? হ্যাঁ, তা তো বলেছিলি, কিন্তু কিভাবে কি করবি কিছুই তো বললি না। হ্যাঁ ভাইয়া বলছি কি করব। আসলে ওই ডালি চৌধুরীর যে ছোটো বোনটা আছে সে আমাদের কলেজেই পড়াশোনা করে, আর তার অতিরিক্ত অহংকারের কারণে সে সবাইকে ছোটো লোক ভাবে। এমনকি সেদিন আমাকে পুরো ক্যাম্পাসের সামনে ছোটো লোক বলে গালে থাপ্পড় দিয়ে অপমান করেছিল। ভাইয়া আমার কথাটা শুনেই অনেকটা রেগে বলল কি? ওর এত বড় সাহস? ও তোকে থাপড় দিয়ে অপমান করেছে? হ্যাঁ ভাইয়া। দাঁড়া, আমি এখনই ওদের দেখাচ্ছি ছোট লোক বলে কার গালে থাপ্পড় দিয়েছে। কথাটা বলেই ভাইয়া কাকে যেন কল করতে লাগলো। ঠিক তখনই আমি ভাইয়াকে কল করা থেকে বিরত রেখে বললাম আরে আরে ভাইয়া কি করছো, কাকে কল দিচ্ছ? পুলিশকে কল দিচ্ছি। না ভাইয়া তুমি এমনটা করো না, ওকে আমি নিজ হাতে হাড়ে হাড়ে টের পাইয়ে দেবো আমি কি জিনিস, আর ওই ডালি চৌধুরীকেও টের পাইয়ে দেবো ভাইয়ের সাথে বেইমানি করার ফল কতটা লজ্জাজনক হয়। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই কি করতে চাইছিস? ভাইয়া সেটা পরে বলবো, তার আগে কথা দাও আজকের মধ্যে আমাকে BMW M8 গাড়িটা কিনে দেবে। আচ্ছা দাঁড়া দেখছি। কথাটা বলে ভাইয়া গুগলে BMW M8 গাড়িটা সার্চ করতে অবাক হয়ে বলল আরে এই গাড়িটার তো অনেক দাম, 10 কোটি টাকার ওপরে। হ্যাঁ ভাইয়া আমি জানি, কিন্তু তবুও ওই গাড়িটা আজকের মধ্যেই আমার চাই। আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবি। এখন বল আর কি কি লাগবে? আপাতত আর কিছুই লাগবে না, কিন্তু আমাকে 1 কোটি টাকা ক্যাশ দিও, ওটা দিয়ে আমি কিছু শপিং করব। আচ্ছা ঠিক আছে, গাড়িটা তুই রাতের মধ্যেই পেয়ে যাবি, আর আমি বাসায় গিয়ে টাকাটা তোকে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। কথাটা বলেই মনে মনে ভাবলাম কাল কলেজে গিয়ে নীলাকে বুঝিয়ে দেবো ছোট লোককে আমি নাকি নীলা, আর ওকে এমন শিক্ষা দেবো সারা জীবনেও সেটা ভুলতে পারবে না।